আপনারা দেখছেন এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান 2025। স্বাস্থ্যকর আলোচনা, কারণ আমরা জানি যে স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ। আমার সঙ্গে আজকে রয়েছে এই প্যানেলে 7 জন এমিনেন্ট পার্সোনালিটিস, যারা হেলথ ওয়ার্ল্ডে রেগুলারলি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। একটু আলাপটা সেরে ফেলা যাক। আমার সঙ্গে রয়েছেন মিসেস বল্লরী চট্টোপাধ্যায়, হেড কর্পোরেট কমিউনিকেশনস, সামারিটান মেডিকেল, সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার। আমার সঙ্গে রয়েছেন মেট্রো ফার্মা ডক্টর সৌরভ কুমার ঘোষ, পার্টনার মেট্রো ফার্মা। আমার সঙ্গে রয়েছে মিস্টার বিশ্বজিৎ সিনহা রয়, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, ন্যাশনাল হোমিও ল্যাবরেটরি। এছাড়াও রয়েছে এই প্যানেলে Sri Ramakrishna Institute of Medical Sciences and Shonoka Hospitals, Professor Dr. Colonel Debojyoti Bhattacharya, Principal, Sri Ramakrishna Institute of Medical Sciences and Shonoka Hospitals. NCRI Hospitals থেকে রয়েছেন ডক্টর সোমা মুখোপাধ্যায়, Principal and Managing Trustee, NCRI Hospitals. Zenith Super Specialist Hospital, Dr. Topan Kumar Kundu, Director, Zenith Super স্পেশালিস্ট হসপিটাল। এছাড়াও রয়েছেন মিস সৌমিলি দত্ত, ডিরেক্টর, বিবেকানন্দ হসপিটাল প্রাইভেট লিমিটেড। প্রথমেই আপনাকে দিয়ে শুরু করি, মিসেস বল্লরী চট্টোপাধ্যায়। সুদক্ষ ডাক্তার না অত্যাধুনিক টেকনোলজি, নিউরো চিকিৎসায় কোনটা আপনার মনে হয় যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? এখন দেখো, নিউরো সার্জারি এমনই একটা ডিভিশন যেটা মেডিসিনে ভীষণ ইম্পর্ট্যান্ট। কেননা এখানে যদি ধরুন খুব ভালো একজন ডাক্তারও হন, যিনি একজন নিউরো সার্জন, কিন্তু ওনার কাছে যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে উনি কিন্তু কিছু করতে পারবেন না যদি একটা সাডেন কেস ইন দ্য মিডল অফ দ্য নাইট ইফ ইট অ্যারাইভস। সো ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড অলসো উই নিড আ ভেরি ইকুইপড অ্যান্ড রেনাউন্ড ডক্টর অ্যাজ ওয়েল টু নো হু উইল হ্যান্ডেল দিস থিং ইকুয়ালি। আচ্ছা, তো আমরা এটাতে আরও একটু আলোচনায় আসবো, বাট তার আগে আমি একটু, এই যে আপনি বললেন ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি আমরা বলি, তার সাথে কিন্তু আমাদের মেডিসিনসও আছে, তাই তো? সব চিকিৎসার মধ্যে, মানে ওটাই তো আসল। ওষুধ যদি আসল না হয় তাহলে কিন্তু খুব বড় প্রবলেম। তাই চলে যাব ডক্টর সৌরভ কুমার ঘোষের কাছে। আপনি প্লিজ আমাকে একটু বলুন যে এখন চারপাশে এত জাল ওষুধে ভরে গেছে, আমরা পয়সা বাঁচানোর জন্য বুঝতে পারছি না কি করব, কিনে ফেলছি, তো বুঝবো কি করে ডাক্তারবাবু যে কোন ওষুধটা আসল আর কোনটা নকল, যদি একটু বলেন। প্রথমত, যারা মেডিসিন ব্যবহার করে সেক্ষেত্রে একটু ভালো করে দেখে নিতে হবে যে রেপুটেড দোকান থেকে, যেখানে ফার্মেসি থেকে যারা কিনছে ওষুধগুলো এবং ট্রাস্টেড হয়, সেই সমস্ত মেডিসিন ফার্মেসি থেকেই ওষুধগুলো কেনা ভালো। এবং মেডিসিনগুলো অবশ্যই যখন নেবে সেই সময় দেখে নেবে। অনেক সময় ফয়েলগুলোর ওপরে নামের অনেক রকম গণ্ডগোল থাকে, সেই সময় ওইগুলো এক্সপায়ারি ডেট এইগুলো সমস্ত মিলিয়ে নেবে। আর ফার্মেসি যেগুলো গভর্নমেন্টের লাইসেন্স প্রাপ্ত আছে সেই সমস্তগুলো একটুখানি নজর করতে হবে। রাইট, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আবার আপনার কাছে ফিরছি একটু পরে। তার আগে আমি চলে যাব, একটু হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফিউচার প্রসপেক্টস অফ হোমিওপ্যাথিক মেডিসিন, ইফ ইউ ক্যান পুট সাম লাইট ইনটু ইট। দেখুন, হোমিওপ্যাথি, এখানে সবাই বলে যে হোমিওপ্যাথি হ্যাজ নো সাইড এফেক্টস। এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ইটস ভেরি ক্লিশেড। আজকে আমাদের কোম্পানি ন্যাশনাল হোমিও ল্যাবরেটরি হচ্ছে একটা 75 বছর ধরে হোমিওপ্যাথিক ঔষধ ম্যানুফ্যাকচার করছি। বাট দ্য ফিউচার প্রসপেক্ট আপনি যদি দেখেন, all over the world, এখন people are generally relying on very natural healing care. তো আমি এইটা বলতে পারি যে if you see, even আমরা যদি দেখি যে where homeopathy is going in the next 5 years, আপনি যদি আজকাল সব কিছুই ইন্টারনেটে দেখা যায়, so there is a huge growth for homeopathy. এখানে অনেক কিছু নির্ভর করে যে কতগুলো কোম্পানি একদম মানে ঠিকভাবে, ঠিক পদ্ধতিতে হোমিওপ্যাথিক ওষুধ ম্যানুফ্যাকচার করছে। এটা ইজ এ বিগ কোয়েশ্চেন যে হোমিওপ্যাথি ওষুধও কিন্তু অনেক সময় ঠিকভাবে পাওয়া যায় না। দেয়ার আর কোম্পানিজ উইচ আর লাইক গিভিং হোমিওপ্যাথি, যেগুলো একদম ভালো ব্র্যান্ডেড বা হয়তো বিদেশ থেকে আসছে।
হ্যাঁ, বিদেশ থেকে আসছে। দেখুন, হোমিওপ্যাথিকের শুরু বা ফাউন্ডার অফ হোমিওপ্যাথি ইজ ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, হু ইজ ফ্রম জার্মানি। বাট কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে বেশ কিছু কড়াকড়ি করা হচ্ছে। প্রথমে আজ থেকে 15 বছর আগে জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস করা হয়েছিল। এখন খুব শিগগিরই গভর্নমেন্ট থেকে WHO জিএমপি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জিএমপি, যাতে হোমিওপ্যাথিক ওষুধ একদম অরিজিনাল, ইন ইটস অরিজিনাল ফর্ম, এমনভাবে এদের ওপরে মনিটরিং করা যায় যাতে you know that you are getting genuine homeopathic medicines. Hope this heals a lot of people. Exactly. This will heal a lot of people because আমি জানি আমার colleague suffering from migraines so badly, আর আমি বলেছি যে why don't you do homeopathy because it has got cure and some cures are like really magical. So well, magical cure আমরা যেটার পাইনি, যেটার নামে এখন ভয় করছে, যেটা এখন ঘরে ঘরে ঢুকে গেছে, সেটা হচ্ছে ক্যান্সার। মানে আমি প্রত্যেক দিন যখন আমার সোশ্যাল মিডিয়া খুলছি, অ্যাকাউন্ট খুলছি, বিভিন্ন লোকজনকে যখন ফলো করছি, দেখছি সামবডি অর দ্য এলস ইজ সাফারিং ফ্রম ক্যান্সার। মানে সাডেনলি, মানে মেবি দে আর হ্যাভিং অ্যামেজিং লাইফস্টাইল, ইটিং অর্গ্যানিক ফুড, বাট স্টিল এত কিছু করার পরেও হচ্ছে। তো প্রফেসর ডক্টর ভট্টাচার্যের কাছে একটু যাব আর একটু জেনে নেব ব্রিজিং দ্য গ্যাপ, কোয়ালিটি ক্যান্সার কেয়ার ফর অল। থ্যাংক ইউ। প্রশ্নটা ব্রিজিং দ্য গ্যাপ, তার জন্য প্রথমে গ্যাপটাকে ডিফাইন করতে হয়। ক্যান্সার একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সবাই ভয় পাই, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ক্যান্সার চিকিৎসার জন্য কি পর্যাপ্ত পরিকাঠামো আছে? কি আমাদের অ্যাওয়ারনেস, আমাদের স্ক্রিনিং, আমাদের ডায়াগনস্টিক্স, আমাদের ট্রিটমেন্ট, আমাদের সাপোর্টিভ বা রিসার্চ অ্যাডিকুয়েট আছে? তো প্রথমেই বলি যে পরিসংখ্যানের ব্যাপারটা, মানে তথ্য নির্ভরশীল কোনো ডাটা জেনারেট করতে গেলে একটা রেজিস্ট্রি হওয়া দরকার। ভারতবর্ষে ক্যান্সার রেজিস্ট্রির অবস্থাটা এখনো সেরকম নির্ভরশীল হয়ে উঠতে পারেনি। যেমন আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি, শুধু কলকাতা ডিস্ট্রিক্ট ছাড়া আর কোনো ডিস্ট্রিক্টে রোবাস্ট ক্যান্সার রেজিস্ট্রি সিস্টেমটা এখনো হয়ে উঠতে পারেনি। আচ্ছা, যদি রেজিস্ট্রি না হয় তাহলে কি ধরনের ক্যান্সার, কোন স্টেজে ক্যান্সার, কি প্যাটার্নে আছে, কোন অর্গানের ক্যান্সার বেশি, কোন অর্গানের ক্যান্সার কম, এই ডাটাগুলো না হলে পলিসি মেকাররা কি করে প্ল্যান করবেন কি আমরা কি করে ক্যান্সারে ইনভেস্ট করি বা রিসোর্সগুলো কোথায় যাবে। নেক্সট গ্যাপ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের অভাব। যদি আপনি দেখেন ক্যান্সার হসপিটাল আছে, কোনো ডাউট নেই, কিন্তু গভর্নমেন্ট ক্যান্সার হসপিটালের সংখ্যা খুব কম। প্রাইভেটে কিছুটা বেটার আছে, গভর্নমেন্টে কম, প্রাইভেটটা সাধারণ মানুষের জন্য অ্যাফোর্ড করাটা একটু মুশকিল। আমি এটাতেই ডক্টর আপনার কাছে আসছিলাম যে আপনি বললেন ইনফ্রাস্ট্রাকচারের একটা, অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচারের একটা খুব গ্যাপ রয়েছে, প্লাস দ্য ট্রিটমেন্টে যদি ক্যান্সারের চিকিৎসার কথা ওয়ার্ল্ড ওয়াইড ভাবা হয় তাহলে WHO খুব পরিষ্কার হিসেব আছে যে প্রতি 10 লক্ষ মানুষে অ্যাটলিস্ট 4খানা লাইনেক বলে একটা সিস্টেম আছে রেডিওথেরাপির বা টেলিথেরাপি সেন্টারে, যেটা দরকার হওয়া দরকার। সেখানে ভারতবর্ষের 140 কোটি মানুষের জন্য প্রতি 10 লাখে 1খানা করে আছে, তাও এভরিথিং ইজ নট লাইনেক। ধরুন গত বছরের পরিসংখ্যান আমি বলছি, 550 রেডিওথেরাপি মেশিন ছিল, তার মধ্যে যেটা আমরা আধুনিক বা লিনিয়ার অ্যাক্সেলারেটর বলি সেটা প্রায় 350 মতো ছিল, বাকিটা ওই কোবাল্ট, পুরোনো দিনের কোবাল্ট রেডিওথেরাপির জিনিস ছিল। আমরা সনকা হসপিটালের গ্রুপ, আমি মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আমাদের 2015 থেকে শুরু হয়। মেইন মোটো আমাদের ছিল অ্যাফোর্ডেবল
accessible care without compromising the quality. রাইট। আচ্ছা, লোকেশনটাও যদি আপনি দেখেন, এটা দুর্গাপুরের মলানদিঘি বলে একটা গ্রামের 51 একর্সের ওপর স্প্রেড করা জায়গা। সেই 2015-তে জার্নি শুরু করে আমরা 2019-এ 20তম মেডিকেল কলেজ এস্টাবলিশ করি। আর আজকে আমাদের 1100 বেডের সুপার স্পেশালিটি হসপিটাল আছে। আচ্ছা, তো আমার খুব ইচ্ছে করছে একটা প্রশ্ন করতে ডক্টর মুখোপাধ্যায়কে, যে ক্যান্সার হয়েছে এটা বুঝবো কি করে? অ্যাকচুয়ালি ক্যান্সারের লক্ষণগুলো এতটাই সাধারণ লক্ষণ, কিছু লক্ষণ, তো সেটাতে প্রথম অবস্থায় সত্যিই ধরা পড়াটা একটু মুশকিল হয়ে যায়। সেজন্য সবসময় ক্যান্সার কিন্তু রিপ্রেজেন্টেড হয় লেট স্টেজে। ক্যান্সার যেমন ধরুন কারুর বেশ কিছুদিন ধরে কাশি হচ্ছে, প্রথমে কাশি হলে তো আর লোকে প্রথমেই একটা এক্সরে করায় না বা ক্যান্সার স্পেশালিস্টের কাছে যায় না, তো সে কিছুদিন ধরে কাশির সিরাপ খাবে, বড়জোর একটা অ্যান্টিবায়োটিক কোর্স করবে, এরকমভাবে তার 2 মাস 2.5 মাস যাবে, বাট কাশি কমছে না। তারপরে হয়তো দেখা গেল যখন সে একজন চিকিৎসকের পরামর্শ মতো একটা এক্সরে করে দেখলো, তাতে হয়তো একটা মাস দেখতে পাওয়া গেল। তো তার মানে বেশ কিছুদিন ধরে একটা কাশি হচ্ছে যেটা এমনি নর্মাল কাপ সিরাপে কমছে না। বা ধরুন বেশ কিছুদিন ধরে একটা লো গ্রেড ফিভার হচ্ছে, এই সন্ধ্যের দিকে 100 মতো জ্বর আসে, আবার ঠিক হয়ে যায়, তার সাথে একটু দুর্বলতা আছে। প্রথমে লোকে ভাইরাল ফিভার ভাবে, তারপর ভাবে যে এমনি কোনো কারণে হয়তো টিউবাকুলোসিস হতে পারে। টিউবাকুলোসিস হতেও পারে, এমন নয় যে হতে পারে না, বাট এরকম লক্ষণ যদি বেশ দীর্ঘদিন ধরে হতে থাকে, তখন কিন্তু একটু সচেতন হওয়া দরকার মানুষের, যে এটা কিন্তু একটা কোনো ক্যান্সারের লক্ষণ হতে পারে। হ্যাঁ, ক্যান্সার বাড়ার বড় কারণ কিন্তু পলিউশন সব ক্ষেত্রে। মানে আমরা যে খাবার খাই, সেই খাবারের মধ্যে কিন্তু প্রচুর অ্যাবারেশন রয়েছে। আমাদের যে আমরা জল খাচ্ছি, ড্রিঙ্কিং ওয়াটার, সেখানেও দেখুন আর্সেনিক মিশে আছে, অন্যান্য কেমিক্যালস মিশে রয়েছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই পলিউশনের জন্য বাড়ছে। এবং আর একটা কারণ হচ্ছে লাইফস্টাইল। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখুন, যখন 60 বা 70-এর দশকে আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার ছিল 1 লাখে 1 জন, আর আমেরিকাতে ছিল 10,000-এ 1 জন। এখন কিন্তু সিনারিওটা অনেকটাই উল্টে গেছে। আমাদের দিকে কিন্তু এখন প্রাচ্যতে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা অনেক বেশি। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে 5% আমরা দেখতে পাই। BRCA1, BRCA2 বলে 2টো জিন আছে, যেটা ফ্যামিলিতে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, অর্থাৎ মা, দিদা, বোন বা দিদি, এদের যদি থেকে থাকে, তাহলে সেখান থেকে ব্রেস্ট ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার হবার একটা চান্স থাকে, প্রবণতা থাকে। এটা ব্রেস্ট ক্যান্সারের এই পার্টটা 5% ক্ষেত্রে আমরা এই BRCA1-2 জিনের মিউটেশনটা দেখতে পাই। অথবা ধরুন কোলোরেক্টাল ক্যান্সার, সেটাও কিছুটা জেনেটিক হয়ে থাকে। প্রস্টেট ক্যান্সার একটু একটা পার্ট জেনেটিক, কিন্তু বাকি ক্যান্সার কিন্তু জেনেটিক না। আচ্ছা, আমি একটু আপনার কাছে যাই ডক্টর ভট্টাচার্য, যে আপনি যেটা বলছিলেন, যেটা আমরা বললাম যে ক্যান্সার কেন এখনো মানে এত কেন বেড়ে যাচ্ছে। ক্যান্সার বেড়ে যাচ্ছে এর মধ্যে আমার প্রশ্নটাকে একটু টুইস্ট করতে ইচ্ছে করছে। হ্যাঁ, ওকে। যে উই আর ডায়াগনোসিং মোর অ্যান্ড মোর কেসেস অফ ক্যান্সার with the advancement in screening and diagnostic facility. এটা নিশ্চয়ই একটা কারণ, কিন্তু সেইটা দিয়ে কিন্তু বেড়ে যাওয়ার পুরোটা ব্যাখ্যা করা যাবে না। না, পুরোটা না, কিন্তু সংখ্যাটা যে আমরা পাচ্ছি, হ্যাঁ, মানে মানুষের অ্যাওয়ারনেস তো আগের থেকে কিছুটা বাড়ছে। শুধু অ্যাওয়ারনেস না, তো যে ক্যান্সারের পরিসংখ্যান আমরা পাচ্ছি, তাতে আর্লিয়ার স্টেজের ক্যান্সারগুলো আমরা ডিটেক্ট করতে পারছি, যাদের আউটকাম বেটার হচ্ছে। এর জন্য আগে উনি যেটা বলছিলেন, ব্রেস্ট ক্যান্সার যে স্টেজে আমাদের দেশে ধরা পড়তো, সেখানে আউটকাম নেগেটিভ ম্যাক্সিমাম কেসে হতো। এখন কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার, যেহেতু সেলফ ব্রেস্ট চেকিং আর এইগুলোর অ্যাওয়ারনেস হয়েছে, আর্লি ডিটেকশন হচ্ছে, আউটকাম বেটার হচ্ছে। আর্লি ডিটেকশনে ডিজিটাল পেট সিটি বলে আছে, তাতে কোন স্টেজে ক্যান্সারটা হচ্ছে ওটা অ্যাকিউরেটলি ডিটেক্ট করার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, বেড়ে গেলে আপনার ট্রিটমেন্ট প্ল্যান করতে আর আউটকামে অনেক সুবিধা হয়। সিমিলারলি রেডিওথেরাপিতে মোর প্রেসিশন জিনিস অ্যাভেলেবল আছে। উনি জানবেন 3.2 হ্যালসিয়ান লিনিয়ার এক্সেলেটার বলে একটা আছে, তাতে আপনি অ্যাকিউরেটলি যে রেডিওথেরাপিটা দেবেন তার প্রোটোকল ফলো করতে পারেন। আমি এবার একটু কথা বলবো ডক্টর তপন কুমার কুণ্ডুর সাথে। এই যে আমরা মাঝে মাঝে ডাক্তারদের ওপর আমরা ভীষণ রেগে যাই,
খুব রেগে যাই, হ্যাঁ, মানে একদম ভাল লাগে না, কি ডাক্তাররা বলছে ছাতার মাথা কিছু বুঝতে পারি না, কি ওষুধ দিচ্ছে খেতে ভালো লাগে না। সো এই পেশেন্টস অ্যান্ড ডক্টর রিলেশনস, এটা নিয়ে একটুখানি কথা বলবো যে হোয়াট ইজ আ ডক্টর পেশেন্ট রিলেশনশিপ? ইট হ্যাজ টু বি গুড, তাই তো, মানে সুইট। অ্যাকচুয়ালি ডক্টর আর পেশেন্ট রিলেশনশিপটি ডিপেন্ড করে হোনলি ট্রাস্টের উপর। পেশেন্ট আমাদের উপর ট্রাস্ট করে আসে, ডক্টর হিসেবে আমাদের উচিত এথিক্যালি আমাদের যে এথিক্সগুলো আছে সেগুলো ফলো করে তাদের পেশেন্ট কেয়ার নেওয়া, তাদের ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্ট করা। এগুলো অনেকগুলো পদ্ধতিতে আমরা করতে পারি। যেমন ধরুন প্যাটার্নালিস্টিক, মানে সেখানে হচ্ছে বাবা মায়ের সম্পর্কর মতো। যেমন আমি আমার সন্তানকে যেভাবে আমরা দেখব, ঠিক একটা পেশেন্টকে যদি আমরা সেভাবে তাদের কাছে কেয়ার নেই, তাদের কমপ্লেন শুনি, তাদের সব কিছুগুলো এক্সপ্লেন করতে পারি, তাহলে তারা অনেক বেশি ইমপ্রেসড হয়, খুশি হয়, তাদের রিলেশনটা অনেক বেশি বাড়ে। ইনফরমেটিভতে আমরা ইনভেস্টিগেশনগুলো করলাম, করে ভালো করে এক্সপ্লেন করলাম না করে একটা ডায়াগনোসিস বলে দিই যে আপনাকে এটা করতে হবে, হ্যাঁ, মানে ঠিক করে বুঝিয়ে দেওয়া, নিজের মতো করে বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, ইন্টারপ্রেটিভ। আমরা এইগুলো দেখে তাদেরকে বুঝিয়ে বলা যে আপনার এই রোগ হয়েছে, এই করতে হবে, এবং ডেলিভারিটলি তাকে বলতে হবে ভালো করে যে এই রোগের জন্য এই ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এর জন্য এই ট্রিটমেন্টটা আমাদের করতে হবে ফোর্সফুলি, যে এটা আমাদের ডায়াগনোসিসটা ঠিক আছে, আপনি এটা করুন। এইভাবে আমাদের পেশেন্টদের সঙ্গে রিলেশনটা ডেভেলপ মেনটেন করতে হবে। আর একটা যেটা প্রশ্ন আসছে এখান থেকে যে হোয়াট আর দ্য গ্রাউন্ডস ফর টার্মিনেশন ডক্টর পেশেন্ট রিলেশনশিপের মধ্যে? টার্মিনেশনটা ডক্টর পেশেন্ট অনেক সময় করতে পারে। যেমন ধরুন আমি একটা পেশেন্টকে, আমার কাছে এলো অ্যাকুট পেইন অ্যাবডোমেন নিয়ে, আমি ডায়াগনোসিস করে দেখলাম যে ওর অ্যাপেন্ডিসাইটিস আছে, আমি তাকে সার্জেনের কাছে রেফার করলাম। সেখানে আমাদের সঙ্গে কিন্তু আমার সঙ্গে ওই পেশেন্টের রিলেশনশিপটা চলে গেল। এবারে ধরুন কোনো কারণে আমরা পেশেন্ট রিপিটেডলি একটা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে কিন্তু আসছে না, সেক্ষেত্রে কিন্তু ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ঠিক নয় বা ঠিক নয় কোথাও একটা। হ্যাঁ, এবারে ডক্টর হয়তো পেশেন্ট মিসবিহেভ করছে, ওষুধ ঠিক মতো খাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু এই রিলেশনটা মেনটেন হয় না। আর ঠিক একইভাবে পেশেন্টও দেখছে যে ডাক্তার কেয়ার নিচ্ছে না, ঠিক মতো কেয়ার নিয়ে দেখছে না, বা ঠিক মতো কথা বলছে না, কমিউনিকেশন করছে না, ইন দ্যাট কেসেও কিন্তু সেখানে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়। যেটা মানে যেটা আমার মনে হয় যে কোনো চিকিৎসায় আমরা বলি না, বা ডাক্তার খুব ভালো, আমার অর্ধেক রোগ সেরে গেছে। হ্যাঁ, কমন এক্সাম্পল। আমি যদি একটা পেশেন্টকে ভালো করে বুঝিয়ে দিই, সে ভয়ে এসছে, সবার কাছ থেকে শুনেছে যে এটা একটা আমার বিরাট রোগ সারবে না, কিন্তু আমি তাকে যদি বুঝিয়ে বলে কনভিন্স করাতে পারি, তার ক্ষেত্রে দেখা যাবে সে 4টে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতো, এখন দেখা যাবে একটা ঘুমের ওষুধে তার কনভিন্স হয়ে গেছে। Absolutely. Vishal, interesting point is very important is a doctor and patient relationship. আচ্ছা, এবারে আমি একটু মিস সৌমিলি দত্তর কাছে যাব। ফিউচার অফ হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গল, আমি যদি বলি যে থ্রু দ্য লেন্সেস, মানে আমরা ফিউচারটাকে কি দেখছি, ফিউচারটা আমাদের কোন দিকে যাচ্ছে অফ দিস দ্য এন্টায়ার হেলথ কেয়ার ফেসিলিটি ফর দ্য নেক্সট জেনারেশন? কারণ আমরা কিন্তু এখন না ওই হেলথ কেয়ারটাকেও ওই পডকাস্ট দেখে বা রিল দেখে আমরা নিজেরাই ওষুধ খেয়ে নিই, নিজেরাই নিজেদের ডায়াগনোজ করে ফেলি, উইচ ইজ কাইন্ড অফ ডেঞ্জারাস। উই আর নট গোয়িং, স্পেশালি দ্য জেনারেশন মানে জেন জি, তো উই নো এভরিথিং, দে নো এভরিথিং। সো মুশকিলটা ওখানেই হচ্ছে যে ল্যাক অফ নলেজ, যেটা আমাদের ওপরে চেপে বসছে, আর আমরা বুঝতে পারছি না যে আমরা কি করব, আর তার কোনো ডায়াগনোসিস নেই। এটা তুমি কি বলবে? সি, আই থিঙ্ক দিস ইজ আ কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ হেলথ কেয়ার অর্গানাইজেশনস, schools, colleges, and of course ground level teaching, that is the parents. From very early childhood, parenting ta kintu khub beshi matter kore in all these things. Okay,
So, and of course, it has to be improving with coming days. এখন through the help of AI, artificial intelligence, many surgeries and other medical techniques have become very easy, and not only easy for the doctors, I'm talking about the patient or the patient family, because একটা patient যখন আসছে একটা hospital বা একটা clinic-এ, he or she has a certain level of trust in that unit. So that trust has to be maintained not only at the patient level but at the family level also, তাদের family. So I think it will improve. Positive effect নিশ্চয়ই আছে. So you are the next generation healthcare entrepreneur. So আমি যদি আরেকটুখানি ডিটেইলে দেখতে বলি যে what are the advantages or the disadvantages that you are facing right now in this? When you provide a affordable treatment or patient care, and that too at a very advanced technical know-how diye, your reach is not limited to your place. Okay, you ultimately, and I would say gradually, you reach to other states also. And disadvantage hote bolte paro je again affordability, because that is not equal for everyone, but as healthcare providers, I think there are some ways, definitely there are ways which we do for reaching that sector of patients. Okay. Thank you so very much. আপনারা দেখছেন এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান 2025, আর আমার সঙ্গে যারা আজকে এখানে রয়েছেন, everybody is an eminent personality from the specialized fields of healthcare. জটিল আলোচনা হচ্ছে, তবে স্বাস্থ্যকর আলোচনা হচ্ছে। আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান 2025।